হ্যালো বন্ধুরা, আজ আমি এক্সপ্লেন করতে চলেছি 2008 সালে মুক্তি পাওয়া আমেরিকান সুপারহিরো মুভি হেলবয় ট্রিলজির দ্বিতীয় পার্ট হেলবয় দ্য গোল্ডেন আর্মি। এই মুভির প্রথম পার্ট আমি অলরেডি এক্সপ্লেন করে দিয়েছি। যারা এখনো দেখেননি তারা অতি শীঘ্রই ডেসক্রিপশনে দেওয়া লিঙ্কে ক্লিক করে ওই ভিডিওটি আগে দেখুন, না হলে এই মুভির এক্সপ্লেনেশন বুঝতে আপনাদের একটু সমস্যা হতে পারে। তা সত্ত্বেও আমি খুব চেষ্টা করব আপনাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য। তো চলুন শুরু করা যাক। মুভির শুরুটা ফ্ল্যাশব্যাক থেকেই হয়, মানে মুভির প্রথম পার্টে দেখানো হয়েছিল 1944 সালে প্রফেসর ব্রুম স্কটল্যান্ডের এক রহস্যময় আইল্যান্ডে একটি দানবীয় পুত্রকে খুঁজে পেয়েছিল যে অন্য দুনিয়া থেকেই পৃথিবীতে এসেছিল। প্রফেসর ব্রুম তার নাম রাখেন হেলবয়। সাল 1955, মানে বর্তমানে হেলবয়ের বয়স মাত্র 11 বছর। সময়টা হলো ক্রিসমাসের রাতে ঘুমানোর সময় একদিন সে তার পিতা মানে প্রফেসর ব্রুমকে তাকে একটি গল্প শোনাতে বলেন, যার ফলে তিনি তাকে মানব জাতীয় জাদুকরী প্রাণীদের মধ্যে এক ভয়ানক যুদ্ধের গল্প শোনায়, যেখানে আজ থেকে 1000 বছর আগে জাদুকরী প্রাণীদের এলভেসের রাজ্যের রাজা বালরের সেনা ও মানুষের মধ্যে বাসস্থান নিয়ে একটা ভয়ানক যুদ্ধ হয়েছিল। মানব জাতি চেয়েছিল পুরো পৃথিবীতে একাই রাজত্ব করতে, আর এই কারণেই এই যুদ্ধে অনেক জাদুকরী প্রাণীদের মৃত্যু হয়েছিল। রাজা বালর এই সকল কিছুতেই অনেকটা অতিষ্ঠ হয়ে যায়। এই পরিস্থিতি দেখে ওই সাম্রাজ্যের গবলিন কামারেরা রাজা বালরের সামনে একটি প্রস্তাব রাখেন। প্রস্তাবটি হলো তারা জাদুর মাধ্যমে এমন এক যান্ত্রিক সেনার গঠন করবে যাদের কখনোই হারানো বা ধ্বংস করা যাবে না। এই প্রস্তাবে রাজা রাজি না হলেও তার পুত্র প্রিন্স নুয়াদার অনুরোধে তিনি এই প্রস্তাবে শেষমেশ রাজি হয়ে যান এবং তার আদেশে গঠন করা হয় এক ভয়ানক সেনা, যার নাম দেওয়া হয় গোল্ডেন আর্মি। তারা এই আর্মিকে পরিচালনা করার জন্য এক বিশেষ জাদুকরী তাজও তৈরি করে, মানে এই তাজ যার মাথায় থাকবে সেই হবে গোল্ডেন আর্মির পরিচালক। কিন্তু রাজা লক্ষ্য করেন গোল্ডেন আর্মি খুবই নির্মমভাবে সাধারণ মানুষদেরকে হত্যা করছে, যার ফলে তিনি মানব জাতির সাথে একটি শান্তি চুক্তি করে। এই চুক্তি অনুযায়ী রাজা বালর মানুষদেরকে শহর এবং জাদুকরী জীবেদেরকে জঙ্গলে বসবাস করার আদেশ দেয়, আর ভবিষ্যতে কোনোদিন যাতে এই গোল্ডেন আর্মি মানুষের ক্ষতি না করতে পারে সেই কারণেই রাজা ওই তাজটিকে 3টি ভাগে বিভক্ত করে 2টিকে নিজের কাছে রেখে দেয় এবং একটি মানব জাতির হাতে তুলে দেয়। এরপর তিনি ওই গোল্ডেন আর্মিকে সকলের চোখের আড়ালে গোপনে পাতালের এমন এক জায়গায় লুকিয়ে রাখে যাতে কেউ কোনোদিনই তাদের দুর্ব্যবহার না করতে পারে। কিন্তু প্রিন্স নুয়াদা কোনোভাবেই যুদ্ধবিরতি চাইছিল না। এই কারণেই সে তার পিতার এই সিদ্ধান্তে একমত ছিল না, যার ফলে সে নির্বাসনে চলে যায় এবং কথা দিয়ে যায় একদিন না একদিন সে নিজেদের রাজত্বকে বাড়ানোর জন্য অবশ্যই ফিরে আসবে। দৃশ্য পরিবর্তিত হয়ে যায় বর্তমান সময়ে। হাজারো বছর কেটে যায়। প্রিন্স নুয়াদা বর্তমানে এখন মানবরূপে ভূগর্ভে বসবাস করছে। এর মানে প্রফেসর ব্রুম ছোটবেলায় হেলবয়কে যে গল্প শুনিয়েছিল সেটা একদমই কাল্পনিক ছিল না। প্রিন্স নুয়াদা তার অস্ত্রের প্রশিক্ষণ করছিল। এত বছর কেটে যাওয়ার পরেও তার চিন্তাভাবনায় কোনো পরিবর্তন আসেনি। সে এখনও চায় গোল্ডেন আর্মিকে জাগিয়ে পুরো পৃথিবী থেকে মানব জাতির বিনাশ করে দিতে, আর এর জন্য তার দরকার সেই জাদুকরী তাজ। যাই হোক, এই তাজের 2টো টুকরো তো তার পিতার কাছেই ছিল, কিন্তু আরেকটি টুকরো বর্তমানে মানব জাতির এক ঐতিহাসিক মিউজিয়ামে রাখা ছিল, যেখানে আজই ঐতিহাসিক জিনিসের নিলাম হচ্ছিল। এই খবর পাওয়া মাত্রই সে তার সাথী উইঙ্ক নামে এক দানবকে নিয়ে সরাসরি পৌঁছে যায় সেই ঐতিহাসিক মিউজিয়ামে। সে সদিচ্ছায় প্রথমে ওই তাজের টুকরোটিকে তার হাতে তুলে দিতে বলে, কিন্তু যখন মিউজিয়ামে উপস্থিত লোকেরা তার কথা মানে না, তখন সে সেখানে টুথ ফেরিস নামে এক পোকার মতো প্রাণীকে ছেড়ে দেয়, যারা সেই মিউজিয়ামের সকল লোকেদের নিমেষের মধ্যে মেরে ফেলে। যার ফলে প্রিন্স নোয়াদা খুব সহজেই মানবজাতির কাছে থাকা তাজের ওই টুকরোটিকে নিয়ে সেখান থেকে চলে যায়। অন্যদিকে সেই ব্যুরো ফর প্যারানর্মাল রিসার্চ অ্যান্ড ডিফেন্স নামে গোপন অর্গানাইজেশনকে দেখানো হয়, যার হেড এখন ম্যানিং এখনও মানুষের চোখের আড়ালে হেলবয় ও তার পুরো টিম নিয়ে পৃথিবীকে নানান বিপদের হাত থেকে রক্ষা করে আসছে। সে চায় না কোনোভাবেই হেলবয়ের পরিচয় মানুষের সামনে আসুক, কারণ তাদের এই রিসার্চ অর্গানাইজেশনটি সরকার সম্পূর্ণ গোপনে পরিচালনা করছে, যার উদ্দেশ্য নানান প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর রিসার্চ করা। যাই হোক, এবার যেহেতু তাদের কাজ হলো এইসব প্যারানর্মাল অ্যাক্টিভিটির উপর রিসার্চ করা, সেহেতু তারা ওই মিউজিয়ামের ঘটনা সম্পর্কে জানা মাত্রই তৎক্ষণাৎ পুরো টিম নিয়ে সেখানে পৌঁছে যায়। মিউজিয়ামের সকল জিনিস চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে ছিল, দেখে মনেই হচ্ছিল এখানে ভয়ানক কিছু হয়েছে। অবাক করার বিষয়, সেই মিউজিয়ামে উপস্থিত প্রায় 70 জন মানুষই যারা নিলামে অংশগ্রহণ করেছিল তারা সকলেই রহস্যজনকভাবে নিখোঁজ ছিল।
বেশ অনেকক্ষণ ভালোভাবে পর্যবেক্ষণ করার পর তারা সেখানে দুটি ঐতিহাসিক বাক্স লক্ষ্য করে, যার উপরে অদ্ভুত কিছু চিহ্ন ছিল। এরপর অ্যাবসেপিয়েন্স তার বই পড়ে জানতে পারে এই চিহ্নগুলি এলভা সাম্রাজ্যের রাজপরিবারের, এবং এই বাক্সগুলির মধ্যে করে এক প্রকার প্রাচীন জীবেদের এখানে নিয়ে আসা হয়েছিল, যাদের নাম হলো ট্রুথ ফেরিস। এই জীবেরা সাধারণত হাড়, চামড়া ও অঙ্গ প্রত্যঙ্গ খেতে পছন্দ করে, আর এখানে নিলামের সময় যে সকল মানুষেরা উপস্থিত ছিল তাদের সকলকেই এই ট্রুথ ফেরিস প্রাণীরা খেয়ে ফেলেছে। এই কথা বলতে না বলতেই ঠিক তখনই এক ঝাঁক ট্রুথ ফেরিস তাদের উপর আচমকা আক্রমণ করে দেয় এবং তাদের বেশ কিছু টিম মেম্বারকে সেখানেই মেরে ফেলে। তাদের সংখ্যা এতটাই পরিমাণে ছিল যে এক সময়ে এসে তাদের আটকানো মুশকিল হয়ে পড়ে, যার ফলে লিজ তার পাওয়ারের ব্যবহার করে ওই সকল ট্রুথ ফেরিস জীবেদের জ্বালিয়ে পুড়িয়ে সেখানে ছায়ে পরিণত করে দেয়। এই বিস্ফোরণের ফলে হেলবয় ছিটকে সেখান থেকে নিচে পড়ে যায়, যার ফলে ম্যানিং ঠিক যেটা চাইছিল না ঠিক সেটাই হয়। সেখানে থাকা রিপোর্টার ও সাধারণ মানুষেরা এই রকম লাল রঙের অদ্ভুত জীবকে দেখে অবাক হয়ে চারিদিক থেকে ঘিরে ফেলে, যার ফলে পুরো পৃথিবীর কাছে তাদের সিক্রেট অর্গানাইজেশন ও তাদের সম্পর্কে কোনো কিছুই আর গোপন থাকে না। এদিকে প্রিন্স নোয়াদা অনেক বছর পর সেই তাজের বাকি টুকরো দুটিকে নেওয়ার জন্য পুনরায় তার পিতা মানে এলভাসের রাজা বালরের কাছে ফিরে আসে। আর ইনি সেই রাজা যে আজ থেকে হাজারো বছর আগে গোল্ডেন আর্মিকে কোনো এক গোপন স্থানে লুকিয়ে রেখেছিল। প্রিন্স নোয়াদা তার পিতার কাছ থেকে তাজের ওই টুকরো দুটিকে চেয়ে বসে, কিন্তু রাজা বালর ভালোভাবেই জানতেন যে যদি তিনি এই তাজের টুকরো তার ছেলের হাতে তুলে দেয় তাহলে গোল্ডেন আর্মির সাহায্যে সে পুরো পৃথিবীকে নিজের কন্ট্রোলে নিয়ে নেবে। কিন্তু রাজা বালর এটা একদমই চাইছিল না, কারণ সে মানুষের সাথে শান্তি চুক্তি করেছিল। এদিকে নোয়াদার চিন্তাভাবনা সম্পূর্ণ আলাদা ছিল। তার কথা অনুযায়ী মানুষ এক প্রকার লোভী প্রাণী, তাদের বেঁচে থাকার কোনো অধিকারই নেই। তাদের যতই দেওয়া হোক তারা কোনোভাবেই সেটা পেয়ে সন্তুষ্ট নয়। আর যদি কোনোদিন মানুষেরা এই তাজ সম্পর্কে সকল কিছু জেনে যায় তাহলে তারা একদিন না একদিন সকল জাদুকরী প্রাণীদের মেরে পুরো পৃথিবীতে রাজ করবে। কিন্তু প্রিন্স নোয়াদার কথায় তার একমাত্র বোন রাজকুমারী নোয়ালা একমত ছিল না, যার ফলে জোর করে ওই তাজের টুকরোটিকে নেওয়ার উদ্দেশ্যে শেষমেশ সে তার পিতাকেই হত্যা করে দেয়। এবার তার কাছে ওই তাজের দুটো টুকরো তো ছিল, কিন্তু আরেকটি টুকরো ছিল তার বোন রাজকুমারী নোয়ালার কাছে। কিন্তু এদিকে রাজকুমারী নোয়ালা তার পিতার মৃত্যু দেখেই সেই টুকরো নিয়ে সেখান থেকে তৎক্ষণাৎ পালিয়ে যায়। এদিকে হেলবয়ের পরিচয় চারিদিকে ছড়াতেই প্রত্যেক নিউজ চ্যানেলে শুধু তাদেরকেই দেখানো হয়। এই দেখে হেলবয় তো খুবই খুশি হয়, কারণ এতদিন তারা মানুষের চোখের আড়ালে লুকিয়ে কাজ করে আসছিল। কিন্তু অর্গানাইজেশনের হেড ম্যানিং তার উপর খুবই রেগে যায়, কারণ তার কাজই ছিল হেলবয় ও তার পুরো টিমকে গোপনে পরিচালনা করা, যেটাতে সে ব্যর্থ হয়েছে, যার ফলে বর্তমানে পুরো পৃথিবী তাদের সম্পর্কে জেনে গেছে। আর এই কারণেই ওয়াশিংটন ডিসির উচ্চপদস্থ অফিসাররা ইউহান ক্রাউস নামের একজন এজেন্টকে পাঠিয়ে দেয় অর্গানাইজেশনের নতুন হেড হিসেবে, যাকে দায়িত্ব দেওয়া হয় হেলবয় এবং তার পুরো টিমকে দেখাশোনা করার জন্য। এজেন্ট ক্রাউস কোনো সাধারণ মানুষ ছিল না, সে এক প্রকার ধোয়া ও রোবোটিক শরীরের সংমিশ্রণ ছিল। যাই হোক, অর্গানাইজেশনে পৌঁছানো মাত্রই সে তার ইনভেস্টিগেশন শুরু করে দেয় এবং তার পাওয়ারের সাহায্যে একটি ট্রুথ ফেরিস প্রাণীকে জীবিত করে ফেলে, যার থেকে তারা জানতে পারে প্রিন্স নোয়াদা ট্রোল মার্কেট নামে এক জাদুকরী বাজারের থেকে এই ট্রুথ ফেরিস প্রাণীদের নিয়ে এসেছিল। কিন্তু ট্রোল মার্কেট সম্পর্কে তারা শুধু গল্প কাহিনীতেই শুনেছিল, যার সঠিক লোকেশন তারা কেউই জানত না। কিন্তু অ্যাবসেপিয়েন তার বই পড়ে জানায় নিউ ইয়র্ক শহরের ব্রুকলিন ব্রিজের পূর্ব দিকে ভূগর্ভের নিচে ট্রোল মার্কেটের অস্তিত্ব থেকে থাকতে পারে, যার ফলে তারা প্রত্যেকেই ব্রুকলিন ব্রিজের নিচে পৌঁছে যায় এবং সেখানে গিয়ে তারা এক প্রকার বিশেষ মেকানিক্যাল চশমা পরে নেয়, যার সাহায্যে তারা খুব সহজেই ওই ট্রোল মার্কেটটিকে খুঁজে পাবে। আর ঠিক তাদের প্ল্যান মতোই খুব সহজেই তারা ওই চশমার সাহায্যে ট্রোল মার্কেটের মেন গেটটিকে খুঁজে পেয়ে যায়। কিন্তু সমস্যাটি হলো সেটা এক বিশেষ লকের সাহায্যে বন্ধ করা ছিল, যার ফলে এজেন্ট ক্রাউস তার ওই রোবোটিক বডির ভিতর থেকে ধোঁয়া রূপে বাইরে বেরিয়ে আসে এবং ওই লকের ভিতরে প্রবেশ করে খুব সহজেই ট্রোল মার্কেটের গেটটিকে খুলে ফেলে। এরপর তারা দেখে জাদুকরীদের এক গোপন দুনিয়া, যেখানে অদ্ভুত অদ্ভুত জীবেদের হেলবয় লক্ষ্য করে। অন্যদিকে আচমকা এবের নজর এমন এক মহিলার উপরে গিয়ে পড়ে যার হাতে ঠিক ওই রকমই রাজকীয় চিহ্ন ছিল যেটা তারা এর আগে মিউজিয়ামের ওই বাক্সের উপর পেয়েছিল। এটা দেখেই এব তার পিছু করতে শুরু করে দেয়। আসলে এই মহিলা হলো প্রিন্সেস নোয়ালা। সে এখানে এসেছিল তার বাবার রেখে যাওয়া ওই গোল্ডেন আর্মির ম্যাপটিকে সংগ্রহ করার জন্য, যেটা তার বাবা গোপনে এই ট্রোল মার্কেটের একটি দোকানে রেখে যায়।
যাই হোক, অ্যাবসেপিয়ান যে তার পিছু করছিল সেটা সে লক্ষ্য করে। ফলে তারা সামনাসামনি হতেই আমরা জানতে পারি তাদের দুইজনের মধ্যেই একই রকমের ক্ষমতা রয়েছে, যার ফলে একে অপরের হাতের উপরে তারা হাত রেখে খুব সহজেই একে অপরের সম্পর্কে তারা জেনে যায়। ঠিক সেই মুহূর্তে প্রিন্স নোয়াদার সেই সাথী উইঙ্ক সেই স্থানে পৌঁছে প্রিন্সেসের উপর আক্রমণ করে দেয়। ততক্ষণে সেখানে হেলবয়ও পৌঁছে যায় এবং উইঙ্কের সাথে লড়াই করতে শুরু করে। শেষমেশ সে হেলবয়ের ক্ষমতার কাছে আর টিকতে পারে না। হেলবয় তাকে খুব খারাপভাবে আহত করে একটি মেশিনের মধ্যে জীবিত ঢুকিয়ে দেয়, যার ফলে সে সেখানেই মারা যায়। এরপর প্রিন্সেস তাদের সকলকে গোল্ডেন আর্মি ওই তাজ সম্পর্কে বলে, যার তৃতীয় টুকরোটি তার কাছেই রয়েছে। এছাড়াও তার কাছে গোল্ডেন আর্মির কাছে পৌঁছানোর ম্যাপও রয়েছে, যেটা তার ভাই প্রিন্স নোয়াদা যে কোনো উপায়ে তার কাছ থেকে পেতে চায়। এই সকল কিছু জানার পর হেলবয় এবং তার পুরো টিম প্রিন্সেসের সুরক্ষার দায়িত্ব নেয়। অন্যদিকে প্রিন্স নোয়াদার কাছে এই খবর পৌঁছে যায় যে তার সাথী উইংকে মার্কেটের কোনো এক লাল রঙের জীব মেরে ফেলেছে। এই খবর শোনা মাত্রই সে হেলবয়ের সম্মুখে উপস্থিত হয় এবং তার সাথীর মৃত্যুর বদলা নেওয়ার জন্য তাদের সামনে এক প্রকার ছোট্ট জাদুকরী বীজ ছেড়ে দেয়, যেটা দেখতে না দেখতেই নিমেষের মধ্যে এক বিশাল দানবের আকার নিয়ে নেয় এবং তাদের সকলের উপর আক্রমণ করে দেয়। কিন্তু হেলবয় শেষমেশ তাকে এক বিশেষ অস্ত্রের সাহায্যে পরাজিত করে। ঠিক তখনই প্রিন্সেস নোয়াদা তাকে জানায় যে সে যে মানবজাতির জন্য এত কিছু করছে তারা একদিন তাকে ভুল বুঝবে। আর ঠিক তার কথা মতো সেটাই হয়। চারিদিকের এই ধ্বংসলীলা দেখে শহরের মানুষ হেলবয়কে এর প্রধান কারণ হিসেবে দোষী সাব্যস্ত করতে থাকে, যেটা শুনে হেলবয়ের খুবই খারাপ লাগে, কারণ যাদের জন্য সে এত কিছু করছে তারাই এখন তাকে ভুল বুঝছে। যাই হোক, তারা সেখান থেকে তাদের প্যারানর্মাল অর্গানাইজেশনে ফিরে আসে, যেখানে তাদের সাথে প্রিন্সেস নোয়ালাও আসে। এখানে আমরা জানতে পারি অ্যাবসেপিয়ান খুবই খুশি যে প্রিন্সেস তাদের সাথে এখানে এসেছে, কারণ সে মনে মনে তাকে পছন্দ করতে শুরু করেছে। কিন্তু এদিকে প্রিন্সেস নোয়ালার মনে অন্য ভয়ই চলছে যে তার ভাই নোয়াদা যে কোনো সময়ে এই স্থানে পৌঁছে যেতে পারে, কারণ তারা যমজ হওয়ার কারণে তাদের একে অপরের আত্মা সংযুক্ত রয়েছে, যার ফলে প্রিন্সেস তাজের ওই টুকরোটিকে অ্যাবসেপিয়ানের ঘরের বুক সেলফের একটি বইয়ের মধ্যে লুকিয়ে রাখে। তা সত্ত্বেও প্রিন্সেস যেটা ভেবেছিল ঠিক সেটাই হয়। প্রিন্স নোয়াদা তাদের সেই অর্গানাইজেশনে পৌঁছে যায় এবং প্রিন্সেসের কাছ থেকে গোল্ডেন আর্মি সেই লোকেশনটিকে তো নিয়ে নেয়, কিন্তু তাজের সেই তৃতীয় টুকরোটিকে সে আর খুঁজে পায় না। ঠিক সেই সময়ে প্রিন্সেস নোয়ালা সুযোগ বুঝেই সেখানে থাকা একটি এমার্জেন্সি সাইরেন বাজিয়ে দেয়, যার ফলে অ্যাবসেপিয়ান সহ হেলবয় সেখানে পৌঁছে যায়। তখনই নোয়াদা তাদের জানায় যদি তারা তাজের এই টুকরোটিকে তাকে দিয়ে দেয় তাহলে সে কারোর ক্ষতি না করেই সেখান থেকে চলে যাবে, নইলে সে সকলকে মেরে ফেলবে। এই কথা শোনার পরেও হেলবয় তাকে বাধা দেওয়ার খুব চেষ্টা করে, কিন্তু প্রিন্সেস নোয়াদা তার এক জাদুকরী অস্ত্রের সাহায্যে হেলবয়কে খুব খারাপভাবে আহত করে ফেলে। সেই অস্ত্রের একটি টুকরো তার বুকের মধ্যে ঢুকে যায়। এরপর সে প্রিন্সেসকে নিয়ে সেখান থেকে চলে যায়, কিন্তু যাওয়ার আগে সে বলে যায় যদি তারা হেলবয়কে জীবিত বাঁচাতে চায় তাহলে তারা যেন তাজের ওই তৃতীয় টুকরোটিকে খুঁজে খুব তাড়াতাড়ি তার কাছে নিয়ে আসে। এদিকে ওই অস্ত্রের আঘাতের ফলে হেলবয়ের শারীরিক অবস্থা ধীরে ধীরে খারাপ হতে থাকে। অ্যাবসেপিয়ান কোনোভাবেই ওই অস্ত্রের ভাঙা টুকরোটিকে তার শরীর থেকে বার করতে পারে না, যার ফলে সে তার বইয়ে ওই অস্ত্রের আঘাতের ঔষধ খোঁজা শুরু করে দেয়। আর ঠিক তখনই সৌভাগ্যবশত অ্যাব একটি বইয়ের মধ্যে প্রিন্সেসের রেখে যাওয়া তাজের ওই তৃতীয় টুকরোটিকে খুঁজে পেয়ে যায়। অন্যদিকে এজেন্ট ক্রাউস ম্যাপের ওই টুকরোটি থেকে জেনে যায় যে গোল্ডেন আর্মি উত্তর আয়ারল্যান্ডের ভূগর্ভের নিচে লুকিয়ে রাখা হয়েছে। এই খবর লিজের কাছে পৌঁছানো মাত্রই সে হেলবয়কে সুস্থ করার জন্য যত তাড়াতাড়ি হোক ওই আইল্যান্ডে যেতে চায়, কিন্তু এজেন্ট ক্রাউস ও ম্যানিং তার এই প্রস্তাবে রাজি হয় না, কারণ তারা জানতো হেলবয়কে বাঁচাতে হলে তাদের ওই তৃতীয় তাজের টুকরোটিকে প্রিন্স নোয়াদার হাতে তুলে দিতে হবে, আর এটা তারা কোনোভাবেই চাইছিল না। যার ফলে লিজ ও এব তাদের অর্ডারের ঊর্ধ্বে গিয়ে হেলবয়কে নিয়ে ওই আইল্যান্ডে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তারা জানতো একমাত্র প্রিন্স নোয়াদাই হেলবয়কে বাঁচাতে পারে। যাই হোক, তাদের সেখান থেকে বেরোনোর সময় ঠিক তখনই সেখানে এজেন্ট ক্রাউস এসে উপস্থিত হয়, কিন্তু সে আর তাদের বাধা দেয় না। শেষমেশ সেও তাদের কথায় রাজি হয়ে যায় এবং তাদের সাথে ওই আইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দেয়। সেখানে পৌঁছে তারা সর্বপ্রথম গবলিন নামে এক জাদুকরী জীবের সামনে এসে পৌঁছায়, আর এরা সেই জীব যারা হাজারো বছর আগে গোল্ডেন আর্মিকে তৈরি করেছিল। সেই গবলিন তাদের জিজ্ঞাসা করে যে তারা কোথায় যেতে চায়। তখন লিজ তাকে জানায় তারা প্রিন্স নোয়াদার খোঁজে এখানে এসেছে,
এই কথা শুনে গবলিন তাদের জানায় একমাত্র সেই তাদের সাহায্য করতে পারবে, কিন্তু তার পরিবর্তে হেলবয়ের বুকে যে চকচকে জিনিসটি রয়েছে, মানে ওই জাদুকরী অস্ত্রের টুকরোটি, সেটা তাকে উপহার হিসেবে দিতে হবে। কিন্তু যেহেতু এটা বার করা তাদের কারোর পক্ষে সম্ভব ছিল না, তাই ওই গবলিন তাদেরকে নিয়ে মৃত্যুর দেবদূতের সামনে উপস্থিত হয়। অবাক করার বিষয়, ওই মৃত্যুর দেবদূত আগে থেকেই হেলবয় এবং লিজের নাম জানতেন। লিজ হেলবয়কে বাঁচানোর জন্য তার কাছে অনুরোধ করে। তখন ওই মৃত্যুর দেবদূত লিজকে জানায় হেলবয় হলো আজেল নামে এক দানবের পুত্র এবং তার জন্মই হয়েছিল পৃথিবীকে ধ্বংস করার জন্য। তাই সে যদি বেঁচে থাকে তাহলে পৃথিবী ধ্বংস হওয়ার সম্ভাবনা রয়েছে এবং এমন এক সময় আসবে যখন সে তার জন্যই সবথেকে বেশি দুঃখ সহ্য করবে। যার ফলে ওই মৃত্যুর দেবদূত লিজকে দুটি বিকল্পের মধ্যে যে কোনো একটিকে বেছে নিতে বলে। একটি হলো নয় সে পৃথিবীকে ধ্বংসের হাত থেকে রক্ষা করবে, আর দ্বিতীয় হলো সে হেলবয়কে এক নতুন জীবন দেবে। এই সকল কথা শোনার পরেও সে হেলবয়কে বাঁচানোর সিদ্ধান্ত নেয়, যার ফলে ওই মৃত্যুর দেবদূত খুব সহজেই তার শরীর থেকে ওই অস্ত্রের ভাঙা টুকরোটিকে বার করে ফেলে এবং নিমেষের মধ্যেই হেলবয়ের জ্ঞান ফিরে আসে। এরপর ওই গবলিন তার কথা মতো তাদের সকলকে নিয়ে গোল্ডেন আর্মির কাছে পৌঁছে যায়, যেখানে আগে থেকেই প্রিন্স নোয়াদা প্রিন্সেস নোয়ালাকে নিয়ে তাদের জন্য অপেক্ষা করছিল। সেখানে পৌঁছেই অ্যাবসেপিয়েন্স প্রিন্সেস নোয়ালাকে বাঁচানোর জন্য কোনো কিছু না ভেবেই তার কাছে থাকা তাজের ওই তৃতীয় টুকরোটিকে প্রিন্স নোয়াদার হাতে তুলে দেয়, যার ফলে সে তাজের তিনটে টুকরোকেই একসাথে জুড়ে হাজারো বছর পর আবারও গোল্ডেন আর্মিকে পুনরায় জাগ্রত করে ফেলে। যাই হোক, তারা মনে করে তাজের টুকরোটি পেয়ে এবার প্রিন্সেস নোয়ালাকে সে ছেড়ে দেবে, কিন্তু প্রিন্স নোয়াদা তাদের সাথে বিশ্বাসঘাতকতা করে। সে প্রিন্সেসকে তো ছাড়েই না, বরং ওই গোল্ডেন আর্মিকে তাদের সকলকে মেরে ফেলার আদেশ দেয়, যার ফলে একের পর এক গোল্ডেন আর্মি তাদের উপর ঝাঁপিয়ে পড়ে। হেলবয় ও তার পুরো টিম বীরত্বের সাথে তাদের সাথে লড়াই করে এবং অনেককেই ধ্বংস করে দেয়। কিন্তু অবাক করার বিষয়, তারা লক্ষ্য করে ধ্বংস করা গোল্ডেন আর্মিগুলি পুনরায় আবারও তাদের আগের রূপে ফিরে আসছে। এর মানে না কখনো তাদের হারানো যাবে, না কোনোভাবেই তাদের ধ্বংস করা যাবে, এটা হেলবয় বুঝে যায়। যার ফলে সে সরাসরি প্রিন্স নোয়াদার সাথে লড়াই করতে শুরু করে দেয়, কারণ একমাত্র যদি তাকেই হারানো যায় তাহলেই এই গোল্ডেন আর্মিকে বাধা দেওয়া যাবে। যার ফলে হেলবয় তার সর্বশক্তি দিয়ে প্রিন্সের সাথে লড়াই করতে থাকে এবং এক পর্যায়ে এসে সে প্রিন্স নোয়াদাকে হারিয়েও দেয়, কিন্তু সে তাকে প্রাণে না মেরে জীবিত ছেড়ে দেয়, কারণ কথায় আছে না, শত্রুকেও একটি সুযোগ দেওয়া দরকার। আর এই সুযোগেই প্রিন্স নোয়াদা পুনরায় হেলবয়কে পিছন দিক থেকে আঘাত করার চেষ্টা করে। ঠিক তখনই সে রহস্যজনকভাবে আহত হয়ে নিচে পড়ে যায়। আর এখানেই আমরা দেখতে পাই প্রিন্স নোয়ালা নিজে থেকেই একটি ধারালো অস্ত্র দিয়ে নিজের পেটেই আঘাত করেছে, কারণ আমরা জানি তারা যেহেতু রাজা বালরের যমজ সন্তান, তাই তাদের মধ্যে জাদুকরী আত্মার মিল ছিল। মানে যদি একজন কোনোভাবে আহত হয়ে যেত তাহলে সেই আঘাত অন্যজনের শরীরেও হতো। আর এই কারণেই প্রিন্সেস নোয়ালার আঘাতের কারণে তারা দুইজনেই সেখানেই মারা যায়। এরপর লিজ ওই তাজটিকে নিয়ে তার আগুনের পাওয়ারের সাহায্যে সেখানেই গলিয়ে দেয়, যার ফলে আবারও গোল্ডেন আর্মি সারা জীবনের মতো নিষ্ক্রিয় হয়ে যায়। ইতিমধ্যে ম্যানিং তার কিছু এজেন্ট নিয়ে সেই আইল্যান্ডে পৌঁছে যায় এবং তাদের সকলকে পুনরায় তাদের সাথে ফিরে যেতে বলে, কিন্তু তারা জানায় তারা ওই অর্গানাইজেশনের হয়ে আর কাজ করবে না। এই বলে তারা চারজনেই তাদের ব্যাচ সেখানে জমা করে সেখান থেকে চলে যায় এবং এখানেই মুভিটি শেষ হয়ে যায়। এই মুভির আরেকটি পার্ট যেটা 2019 সালে রিলিজ হয়েছিল সেটি পার্সোনালি আমার পছন্দ নয়, তবুও যদি আপনারা ওই মুভির এক্সপ্লেনেশন শুনতে চান তাহলে কমেন্টে অবশ্যই জানাতে পারেন। সর্বশেষে আপনাকে ধন্যবাদ ভিডিওটি পুরো দেখার জন্য। এই মুভির কাহিনী যদি আপনার পছন্দ হয়ে থাকে তাহলে কমেন্টে জানাতে পারেন আপনাদের মতামত, এবং আরও ইন্টারেস্টিং এক্সপ্লেনেশন শোনার জন্য জুড়ে থাকুন আমাদের সাথে আর দেখতে থাকুন ফিল্মি গপ্প।